হঠাৎ গ্রামে রটে গেল, গ্রামের মধ্যে নাকি হঠাৎ করে কোনো একটি গাছে ভূত দেখতে পারছে। গ্রামের কিছু সংখ্যক লোক ভূতের ভয়ে একদম জড়সড়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দারুণ একটা না, সরি, আজকে 3টে ঘটনা তোমাদের জন্য সিলেক্ট করেছি। প্রত্যেককে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত 3টে ঘটনা খুব মনোযোগ সহকারে শোনো। প্রত্যেক দিনের মতো একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে পাশে থেকো। আর যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভালোবেসে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। ঘটনাটা যে ভাই পাঠায়, সে ভাই বলে, দিদি হঠাৎ আমি তো প্রত্যেকদিন টিউশন পড়তে যাই। যখন আমি ঘটনাটা শুনি, প্রথমে একজন দুজন বলে পাড়ার কাকু জেঠিমারা, তারপরে হঠাৎ করে আমার বন্ধুরা বলে, একদিন স্যার আমাকে বলে, কিরে তোদের তো গ্রামে এখন পড়াতে আসতেও আমার ভয় লাগে। আমি তখন বললাম, কেন স্যার? আমার সাথে আরও কয়েকজন আমারই ক্লাসমেট ছিল। তখন স্যার বলল, এই তো গ্রামে ঢুকছি, শুনলাম কিছু কিছু সংখ্যক লোকের কাছে শুনলাম তোদের নাকি গ্রামে কদমতলায় চারমাথার মোড়ে নাকি ভূত দেখা যাচ্ছে। আমি বললাম, স্যার অ্যাকচুয়ালি আসল বিষয়টা আমিও জানি না, কিন্তু স্যার আমিও শুনেছি আমাদের নাকি গ্রামে কদমতলায় কদম গাছ আছে, অনেক পুরনো, বিশাল বড় একটা গাছ। বলছে ওখানে নাকি ভূত দেখা যাচ্ছে। আমিও তো শুনেছি ওরা কথা, এখন স্যার বলছেন, স্যারও শুনেছেন। কথাটা শুনে না সত্যি খুব ভয় লাগলো। কোথাও গিয়ে একটা কৌতূহল হলো যে আহ, স্যারের কাছ দিয়ে নিশ্চয় আরও কিছু জানা যাবে। স্যারকে বললাম, আমরা সবাই মিলে স্যারকে ধরলাম। স্যার বললেন, দেখ তোরা যতটা জানিস এই গ্রামে থেকে, আমি তো তোদের গ্রামে পড়াতে আসি, আমিও ঠিক ততটাই জানি, এর বেশি আমি কিছু জানি না। কিছু সংখ্যক লোকের মুখে আমি শুনলাম তোদের গ্রামে নাকি ওই চারতলার যে মোড়টা আছে, ওই চারতলার মোড়ের যে কদম গাছটা আছে, সেই কদম, ওটা কদমতলা বলে, ওখানে নাকি অনেকেই নাকি কোনো রাতের বেলা ভূত টুত এরকম কিছু দেখেছে। দেখ বাপু, আমি কোনোদিন ভূতে বিশ্বাস করিও না, আর এসব লোকের মুখে শোনা, গ্রামে এরকম শোনা যায়, কিন্তু এখন তো আমার নিজে তোদের পড়াতে আসতেও ভয় লাগছে। পড়িয়ে রাত্রেবেলা যাই 9টার সময়, 10টার সময়, 9:30টার সময়, যদি আবার ভূত আমাকে ধাওয়া করে। স্যার বলে হা হা করে হাসলেন। কিছুক্ষণ ক্লাস বন্ধ থেকে ওই স্যারের কথা নিয়েই একে একে ভূতের এর কথা, ওর কথা, শোনা কথা, এইসব নিয়ে আমরা হাসি আর কি ঠাট্টা করলাম। তারপর পড়া শেষ করলো স্যার 9টার সময়। বললো, যাক গে, এখন যখন ভূত পেতের কথা এত তোদের গ্রামে রটছে, রাত করে লাভ নেই, তোরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যা। দেখছি যদি সময় আগানো যায় তোদের কোনো অসুবিধা হবে, তাহলে পড়ার সময়টা সন্ধ্যা থেকে 7টা দিয়ে পড়ান স্যার। স্যার বললেন, আমি 6:30 দিয়ে করে দেবো, তাও আধ ঘন্টা আগে করলে পড়াটা আগে আগে হয়ে যাবে। কারণ কোচিং তো এবার হয়ে যায় আগে পরে, কেউ তো এক সময় আসে না, এবার সবাইকে একসঙ্গে স্যার যেদিনই ছাড়েন, তো সেদিনের মতো আমাদের পড়া ওখানেই স্যারের কাছে শেষ করে যে যার মতো চুপচাপ বাড়ি চলে যাই। আমাকে যে ভাই ঘটনাটা পাঠায়, ভাই বলে, দিদি আমি দুদিন আর পড়তে যাইনি। সেটা ভূত পেতের জন্য না, আমার বাড়িতে ছোটোখাটো একটা পুজো ছিল, তো আমি পড়তে যাইনি। স্যার আমাকে বললো, কিরে ভূতের ভয় কি তোদের পাড়ায়, ভূতের যে ঘটনা রটে গেছে তার জন্য পড়তে আসলি না? স্যারকে বললাম, না স্যার ওরম কিছু না, বাড়িতে পুজো আছে। স্যার বললেন, যখন আসবি তখন কিন্তু পুজোর প্রসাদ নিয়েই আসবি, একটা বাতাসা হলেও আনবি। আমি বললাম, আজ্ঞে স্যার। দুদিন পর যখন পড়তে যাই, স্যারের জন্য মা কিছুটা ওই শুকনো খই, মুরগি, বাতাসা, একটু সন্দেশ, শুকনো, মা এগুলো পাঠিয়ে দেন। মা বললো, ওখানে যাবি, স্যারের জন্য টিফিন বক্সে আলাদা, আর আমার যারা সহ পার্টি ছিল, বন্ধু বান্ধবী, তাদের জন্য মা আলাদা করে পাঠিয়ে দেন। আমি নিয়ে যাই। স্যার বললেন, 6:30 দিয়ে তোদের পড়ার টাইমটা করে দিয়েছি, ঠিক সময় আসবি, দেরি করবি না। ঠিক আছে। ভাইয়ের নাম হচ্ছে কুনাল। ভাই বলে, দিদি আমি পড়তে গেলাম, স্যারকে দিলাম। স্যার বলছে, আমি তো তোর সাথে ইয়ার্কি ঠাট্টা করতে পারি না, আমি তো তোর সাথে মজা করেছিলাম, তুই আবার মাকে বলে নিয়ে এসছিস। তো স্যার কিন্তু প্রসাদ গ্রহণ করেন। আর ওখানে থাকা যে আমার বন্ধুরা ছিল, ক্লাসমেট, আমি ওদেরকেও দিই, ওরাও কিন্তু খুব ভালোভাবেই সবাই পুজোর প্রসাদ নমস্কার করে খায়। এবার এরকম করে আমরা প্রত্যেক দিনই পড়তে যাই, স্যার প্রত্যেক দিন পড়িয়ে যান।
এবার কখনো পড়তে আসি যখন, তখন কখনো শুনি যে কালকে রাতে নাকি এক হারু বলে একজন ভ্যান চালক কাকা আছে, সে নাকি কাকা রাতের বেলা নাকি ভয় পেয়েছে কদমতলার ওখানে। তো এরকম অনেক ঘটনাই আমাদের কানে আসতে থাকে। আমরা গিয়ে কখনো স্যারকে বলি, স্যার যেটা গ্রামের মানুষের কাছে শুনে সেটা স্যার আমাদের বলে। এরকম করে চলতে থাকে। আস্তে আস্তে যখন শীতকাল নামে, শীতের সময়টা হয় কি, আমি মনে করি গ্রাম শহর বলে না, প্রত্যেকটা জায়গায় কম বেশি একটু রাত হলে 9টা-8টার দিকে ফাঁকা হয়ে যায়। তো স্যার আমাদের পড়ার সময়টা পরিবর্তন করে 6টায় করলেন। শীতের সময় এমনি প্রত্যেক বছরই স্যার একটু আগেই করেন। তো ভূত প্রেতের কথা শুনে স্যার আবার 6:30 করেছিলেন 7টার জায়গায়, এবার 6টা করলেন। বললেন 6টা দিয়ে তোরা আসবি, সব পড়তে তাড়াতাড়ি করে তোদের ছেড়ে দেবো, কারণ শীতের রাত মানে রাস্তায় লোক থাকে না, পুরো ফাঁকা। এই সময় তোরা বাড়ি যাবি। আর আমারও তো চিন্তা থাকে তোদের উপর, তোরা বাড়ি যাচ্ছিস কি হচ্ছে না হচ্ছে। তো আমরা 6টার সময় পড়তে যাই। 8:30টার সময় মোটামুটি স্যার প্রত্যেক দিন ছেড়ে দেন। সেই দিন রাতে আমাদের 8:30টার সময় স্যার ছাড়েন। স্যার ছেড়ে দিয়ে আমরা সব বাইরে দাঁড়িয়ে বন্ধুরা একসঙ্গে গল্প করছি, কারণ আমরা ওখানে একটা নতুন আমাদের বাজারে মোমোর একটা স্টল দিয়েছে। তো সব বন্ধুরা মিলে আমরা আগে থেকে প্ল্যানিং করেছিলাম যে আজকে কালকে রবিবার, শনিবার দিন লাস্ট আমাদের টিউশন থাকে, আবার সোমবার, রোববার স্কুল ছুটি। তো আমরা শনিবার দিন সন্ধ্যাবেলা পড়ার পর আর কি, যখন টিউশন শেষ হবে, সবাই মিলে আজকে আমরা মোমো স্টলে মোমো খেতে যাব। অনেকেই খেয়ে নিয়েছে, আমাদের বলেছে যাবি, খুব ভালো মোমো পাওয়া যায়। আমরা বাড়ি থেকে কিছু 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 করে টাকা সবাই জমিয়ে রেখেছি, আমরা মোমো খাবো। আমরা সত্যি কথা বলতে মোমো খাবার জন্য স্যার তালা দিয়ে যখন যান, স্যার বললো, কিরে তোরা সব দাঁড়িয়ে আছিস কেন, বাড়ি চলে যা, রাত হচ্ছে তো, তোদের তো কদমতলায় আবার ভূত নামবে, সবাই তো একে একে দেখে রে, তোরা আবার দাঁড়িয়ে রইলি কেন, আমি কিন্তু বাড়ি চলে যাচ্ছি। স্যার সাইকেল নিয়ে আসেন, উনি বাড়ি চলে যান। আমরা সবাই অনেকদিন ধরেই তো ভূতের কথা শুনছি, আর সেই ভয়টা নেই। প্রথম প্রথম যে ভয়টা পেয়েছি সেই ভয়টা না কেটে গেছে, আর ভয় নেই। তো আমরা নিজেরা নিজেদের মতো করে সবাই দাঁড়িয়ে গল্প টল্প করছি। হঠাৎ করে আমাদের মধ্যে একটা বন্ধু, অশোক, ওর নাম সামন্ত, তো আমরা সামন্ত বলে ডাকি ওকে। তা অশোক বলল যে আজকে দেখ 8:30 বেজে গেল, শনিবার, যাবি মোমো খেতে না সোমবারে চল? তা আমরা বললাম না না, আমরা আজকেই যাব। কারণ হয় কি, আমরা যে টাকাটা অল্প অল্প করে একটা সপ্তাহ স্কুলের যে হাত খরচা পাই, বিকালবেলা মোটামুটি মা বাবার কাছ থেকে 10 টাকা 20 টাকা যে নিই, সেটা আমরা গুছিয়ে 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 একটা জায়গায় রেখেছিলাম। এবার যদি সেটা সোমবার করি অতদিন থাকবে না, রবিবারই সব খেয়ে শেষ করে দেবো। তার জন্য আমরা বললাম যে না, আজকে শনিবার, টাকা রেখেছি, মোমো স্টলে যাব, তুই গেলে চল, না গেলে তুই বাড়ি চলে যা, আমরা যাব। তো সামন্ত, ওই অশোক সামন্ত তখন বলল যে না না, আমিও যাব, চল। আমরা সবাই মিলে হই 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 করতে করতে গেলাম। খুব মজা, খুব মজা। গিয়ে দেখলাম যে সেই মোমো স্টলে বেশ ভিড়। ওখানে আমরা দাঁড়ালাম, ওখানে আবার কুপন দিচ্ছে, নাম্বার, তুমি টাকা দিয়ে দেবে, একটা কুপন দেবে, তোমার ওই নাম্বার ধরে কুপনের ডাকবে, তখন তোমাদেরকে ওই বসেও খেতে পারো অথবা বাইরে দাঁড়িয়ে খেতে পারো, নিয়েও যেতে পারো, পার্সেল করতে পারো, তোমাদের দিয়ে দেবে। তো আমরা সবাই কৌতূহলবশত ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছি, আমাদের কখন আসবে সেই নাম্বার ডাকবে, আমরা যাব। একটা সময় আমাদের নাম্বার আসলো, আমরা গেলাম, 4জন ছিলাম। গিয়ে আমরা মোমো নিয়ে আমরা ভিতরে বসে খাই। মোমো খেয়ে এত ভালো লেগেছে, মানে সে ধারণার বাইরে। আমাদের গ্রামে যখন মেলা বসে তখন ওই মোমো টোমো আসে, কিন্তু বাজারের মধ্যে মোমোর দোকান আমাদের ছিল না। এই দোকানটা প্রথম, বেশ চলছে আর বেশ ভালোও করছে, প্রচুর লোক হচ্ছে। তা আমরা খেয়ে 4 বন্ধু আমরা বললাম যে আমরা আবার 1 সপ্তাহ টাকা জমাবো, জমিয়ে তারপর আমরা আবার আসে শনিবারে, মানে আবার 1 সপ্তাহ পর। সবাই তাতে সহমত পোষণ করলো যে ঠিক আছে ঠিক আছে চল।
এবার আমরা খেলাম। এবার আমরা যখন আসছি তখন বলতে বলতে আসছি, মানে যেটা হয়, এটা মনে হয় একটা সময় গিয়ে সবারই হয়, যে বাড়িতে যখন কোনো আত্মীয় স্বজন আসে, এখনও পর্যন্ত অনেক পরিবারে অনেক বাড়িতে দেখবে আত্মীয় স্বজন আসলে পারে না, টাকা দেয়, 50 টাকা, 100 টাকা, কেউ 500 টাকা এরকম দিয়ে যায়। তো আমরা সবাই বলতে বলতে আসছি, আমাদের বাড়িতে যদি কোনো আত্মীয় আসে খুব ভালো হবে, তাহলে আত্মীয় আসলে আমাদের টাকা দেবে, হাত খরচা টাকাটা থেকে যাবে, আর টাকা দেবে, ওখান থেকে আমরা উম, বেশি করে মোমো খাবো। তা আমরা এসব বলতে বলতে আসি, কদমতলার আগেই একটা মোড় পড়ে। মোড়টা তেঁতুলতলা নামে পরিচিত, কিন্তু কোনো তেঁতুল গাছ নেই। ওখান থেকে সব বন্ধুরা যে যার মতো চলে যায়। এই আমাদের যে কুণাল ভাই, ও আর ওর সাথে অমৃত বলে একটা ছেলে আছে, ওই দুজনই ওই কদমতলার ওখান থেকে আসে। দুজনের বাড়ি একই জায়গায়, একই গ্রামে, পাশাপাশি। তো সবাই যে যার মতো রাতে গুড নাইট করে বেরিয়ে যায় ওখান থেকে, মানে দুজন চলে যায়, ওরা দুজন সাইকেল নিয়ে। তো তখন বেশ রাত, ওরা সময়টা দেখেনি কটা বাজে, বেশ রাত যখন আসছে, তখন এই কুণাল ভাই বলছে, দিদি আমরা যখন ওই কদমতলার কাছে আসলাম চারমাথার মোড়ে, আমাকে অমৃত বলল যে কুণাল, যতই যাই হয়ে যাক ভাই, কিরকম না ভয় ভয় লাগছে। দূর থেকে আমরা বলতে বলতে আসছি, কদমতলাটার সামনে আমরা দেখছি চারমাথার মোড় আসছে, আমরা তেঁতুলতলার দিক থেকে আসছি, বাড়ি যাব। তো রাত তখন বেশ, আর বেশ ঠান্ডা, গ্রামে তো এমনি ঠান্ডা পড়ে আমরা সবাই জানি এখনো। অমৃত বলল, যত যাই হয়ে যাক দাঁড়াবি না, সোজা কিন্তু ওখান থেকে জোরে স্পিডে আমরা বাড়ির দিকে যাব। আমি বললাম ঠিক আছে। রাতের অন্ধকার, চারপাশে ঝিঝি পোকার শব্দ ছাড়া কিচ্ছু নেই, গ্রাম তো। আমরা আসছি কদমতলার যে চারমাথার মোড়, ওখান থেকে যখন আমরা আসছি, হঠাৎ দেখলাম অমৃতের কাকা বলছে, হ্যাঁ কত দেরি, তোরা এখনো পর্যন্ত আসছিস না দেখে চিন্তা হচ্ছে, স্যারটা এতক্ষণ পড়াবে না। তোর বাড়িতে গেছিলাম জানিস কুণাল, তোর বাবা মা তো রেগে আছে, তোকে আজকে আচ্ছা করে ধোলাই দেবে। আর কি রে অমৃত, কোথায় গেছিলিস? ও তখন বলল যে কুণাল একটা প্ল্যানিং করেছিল, আমরা মোমো খেতে গেছিলাম। বলছে, ও মোমোর ওই নতুন দোকান দিয়েছে বাজারে, ওখানে খোলা আছে? বলছে হ্যাঁ। বলে কাকা চলে যায়। তো অমৃত অনেক করে বলে তার কাকাকে, কাকা তুমি কোথায় যাচ্ছ, চলো, আবার তুমি একা ফিরবে, আর এখানটা যেহেতু ভালো না। তো অমৃত তখন বলে, কাকা তোমার সাথে আমি যাব। তো অমৃতের কাকা তখন অমৃতকে বলে যে ঠিক আছে চল। তখন বলছে তুমি সাইকেলে বসো, বলছে না আমি হেঁটে যাব, তুই আমার পেছনে আয়। আর রাস্তা পুরো অন্ধকার, তেঁতুলতলার ওদিকে কোনো লাইট নেই, পুরো অন্ধকার। ওই কদমতলায় তবুও একটা লাইট জ্বলে চারমাথার মোড়ে, কিন্তু তেঁতুলতলার ওখানটা পুরো অন্ধকার। ওই রাস্তাটা পুরো গ্রামের ভাঙা ইটের রাস্তা, মানে কাদা প্যাচ প্যাচ করে বর্ষার সময়, যদি এখন শীতকাল কাদাটা নেই। ওকে আমি বললাম, দেখ রাত হয়েছে, আবার কাকার সাথে যাবি, তোর বাবা তো মা তো চিন্তা করছে। বলছে ও কাকা আছে, অসুবিধা নেই, তুই চলে যা কুণাল, তুই বাড়ি যা। কুণাল কুণালের মতো বাড়ি আসে। বাড়ি আসার পর কুণাল রাতের বেলা যখন খেতে বসে, কুণালের মা বাবা তো বকা দেয়, ও সব বলে। তো যাই হোক, কুণাল 11টা 11 কি 10 হবে এরকম সময় খাচ্ছে, মা বাবা কুণাল। হঠাৎ করে বাড়ির বাইরে 2-3 জনের গলার আওয়াজ পাচ্ছে, কুণাল কুণাল, এ কুণাল, এরকম করে সবাই ডাকছে। তো কুণালের বাবা বলছে, কিরে এত রাতে তোকে কে ডাকছে, কিরে? আমি বললাম আমি তো জানি না। আমি তখন বললাম আমি তো জানি না। তখন বাবা বলল, আচ্ছা তুই ভাত খা, আমি দেখছি। আমার বাবা ওঠে, উঠে আমার বাবা বাইরে বেরিয়ে বলল, এই জানিস অমৃতের বাড়ি থেকে ওর বাবা এসছে। আমি বললাম কেন গো, ওর কি শরীর টরীর খারাপ করলো, কি হলো? আমিও উঠে আসলাম এঁটো হাতে। মা আমাকে বললো, খা না, বাবা তো দেখছে, রাত হয়েছে তো। আমি বললাম দাঁড়াও না। তা আমার বাবা বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে আমার বাবা বাইরে গেটটা খুলতে, বাবা বললো কি হয়েছে? হঠাৎ দেখি অমৃতের বাবা আমার বাবার হাত ধরে খুব কান্নাকাটি করছে। আমার বাবা বলছে, কি হয়েছে দাদা, তুমি কাঁদছো কেন? বলছে দেখো না, অমৃত পড়তে গেছিল, কুণাল কোথায়? বলছে কুণাল ওই তো। তখন আমি দাঁড়িয়ে রয়েছি, আমি বলছি হ্যাঁ কাকু এই তো, বলে আমি হাত ধুয়ে আমি অমৃতের মা বাবা দিদি ওদের কাছে যাই।
তখন বলছে, দেখ না ভাই, কুণালের দিদি বলছে, দেখ না, সরি, অমৃতের দিদি বলছে, দেখ না কুণাল, আমার ভাই এখনো বাড়ি আসেনি। আমি বললাম, বাড়ি আসেনি? এত রাত হয়ে গেল, আমরা যখন আসছিলাম তখন তো ওই কদমতলার ওখানে ওর কাকার সাথে দেখা হয়েছিল। ওর কাকা তো বললো, তোরা মোমো খেতে গেছিলিস? আমাদের জিজ্ঞেস করলো, বললাম তো ও তো মোমো খেতে গেছে, মানে কাকা গেছে, ও গেছে সাথে, এখনো আসেনি। বলছে, কাকা? কোন কাকা? তখন আমি বললাম, কেন, তরুণ কাকা। তরুণ কাকা? আমি বলি তখন, তরুণ কাকা? তখন সবাই বলছে, তরুণ কাকা? তুই কি বলছিস? তুই ঠিক দেখেছিস তরুণ কাকার সাথে অমৃত গেছে? আমি বলছি, তরুণ কাকা? হ্যাঁ, তরুণ কাকার সাথে তো দেখা হয়েছিল। ওরা তো কেউ বিশ্বাস করছে না, কারণ তরুণ কাকা গত বছর মারা গেছে। তরুণ কাকা রেলে কাটা পড়েছে তো, তরুণ কাকা তো মারা গেছে। এ কি, আমাদের তো কারোর মনে ছিল না। সত্যি কথা বলতে আমি তো তখন বাবাকে বলছি, বাবা, তরুণ কাকার সাথে দেখা হয়েছিল, এইবার তো সব ছুটেছে, তরুণ কাকা তো মারা গেছে, তরুণ কাকার সাথে কি করে দেখা হবে? আমি বলছি, আমার কাকাটা দিচ্ছে, দেখো, দেখেছো, গা পুরো কাটা দিচ্ছে। কিরম অদ্ভুত জিনিস, যে মারা গেছে সে ওকে নিয়ে গেছে, মানে অমৃতকে। এইবার ছুটতে 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 তারা গেছে তেঁতুলতলার দিকে, অমৃতকে পায়নি। সারা রাত পুরো পাড়ার লোক খোঁজে, মানে ওই গ্রামের লোক, আমরা সারা রাত খুঁজি অমৃতকে, অমৃতকে কোথাও পাই না। আর কাকা তো মারা গেছে 1-1.5 বছর হচ্ছে, কাকা কি করে নিয়ে যাবে? এটা তো সত্যি সত্যি, মানে আমরা তো সত্যি কথা বলতে আমাদের মাথা অত ছিলই না। আমরা তো গল্প করতে করতে আসে, ওর কাকা ওর মাথায় নিয়ে আমার কি করে থাকবে? যাই হোক, মা আমাকে বলল, তুই আর কোথাও যাবি না, ঠিক আছে? বাবা গেল। তারপর বাবা মাঝরাতে আসলো, এসে বলল, অমৃতকে পাওয়া যায়নি। আমার মা তো চিন্তায় পুরো ভেঙে পড়ে। মা বলছে, কি অবস্থা, ছেলেটা কোথায় গেল, কে নিয়ে গেল? সকালবেলা আমার মা, বাবা, আমি যখন অমৃতের বাড়ি যাই, তখন দেখি অমৃত ঘরে আছে। তো আমরা বললাম, কিরে অমৃত, কোথায় ছিলিস? না, তখন ওর বাড়ির লোক বলল, ওকে কিছু বলিস না, ওর কিছু মনে নেই, তবে ও রাতে বিগার উঠেছিল, জ্বরে বিগার হয় না, ভুলভাল বকে। তখন ও বলছিল যে, কাকা আমাকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো না। ও বিগারে শুয়ে শুয়ে বলছিল, বলছে এখনো তুই যা, দেখ এখনো বলছে। তারপর আমরা গিয়ে দেখলাম যে কিছু একটা বলছে, বুঝতে পারিনি যে ওই কথা বলছে। তারপরে সে ওকে ঝাড়াঝাড়ি, মানে নিয়ে গিয়ে ঝাড়ানো হয়। তো জানা যায় যে হ্যাঁ, ওর কাকারই আত্মা, মানে ওকে খুব ভালোবাসতো, মৃত্যুর আগে ওকে খুব ভালোবাসতো। আর যেদিনকে মানে ওর কাকা রেলে কাটা পড়ে, সেদিন অমৃতের জন্যই নতুন ক্লাসে উঠেছিল, ইউনিফর্ম আনতে গেছিল। ওকে খুব ভালোবাসতো, কাকার তো বিয়ে হয়নি, ওই কাকা ওকে নিজের সন্তান ভাই এরকম দেখতো, মানে পুরো বন্ধু, মানে এরকম ছিল। সেই কাকা ওকে নিয়ে গেছিল, কিন্তু কাকা কোনো কারণে ওকে মাঠের আলের মধ্যে ফেলে রেখে, যখন গ্রামের লোক ভোর রাত্রে, সবাই তো শুনেছে রাতের বেলা ভোর রাতে যারা চাষিরা চাষ করতে যায়, তখন তাকে মাঠের আলের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ওকে বাড়িতে নিয়ে আসে, ঝাড়ফুঁক করানো হয়, তাবিজ কবজ দেওয়া হয়, বাড়ি বন্ধন করানো হয়, ও অমৃত ঠিক হয়। এই ছিল আমাদের ঘটনা। মানে আমরা যে ভূতের ঘটনা কদমতলায় শুনেছিলাম, শুধু শুনেছিলাম, সেটা আমাদের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে একদম চোখের সামনে ঘটে গেল। আমাদের কুণাল ভাই বলে, দিদি এই ঘটনাটা আমাদের নিজের চোখের সামনে দেখা, আমাদের নিজের গ্রামে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। এবার আমরা দ্বিতীয় ঘটনা শুনবো। দ্বিতীয় ঘটনাটা আমাকে যে ভাই পাঠায়, ওর নাম বাপ্পা, বাপ্পা ভাই, বাপ্পা সিং। বাপ্পা বলে, দিদি আমার বাড়ি হচ্ছে ভদ্রেশ্বর, আমি কোনো একটা কাজে ভদ্রেশ্বর থেকে শিয়ালদা আসছিলাম রাতের বেলা। আমার হাওড়ায় যেতে হতো ভোরবেলা, হাওড়ায় একজন আসতো, ওখান থেকে আমার কিছু মাল নেওয়ার ছিল। রাতের বেলা আমি 9টার সময়, 9:45 কি 9টা এরকম বলেছিল টাইমিংটা, আমি ট্রেন ধরি, শিয়ালদাগামী ট্রেন। আর আগে তো দেখো, এখন না হকার উচ্ছেদ করে দিয়েছে, এখন হকার উচ্ছেদ হয়েছে, এখন আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, কিন্তু আগে তো এরকম ছিল না। ভাই বলছে, দিদি আমি, বাপ্পা ভাই বলছে, আমি ট্রেনে উঠি, 9টার সময়, আমি ভদ্রেশ্বর থেকে আমি শিয়ালদা যাব।
বলছে আমি ট্রেনে যখন উঠি তখন ওই 9টা সাড়ে 9টার সময় রাতের বেলা হাতে গোনা মানে 4 থেকে 5 জন ওই কামরায় মানুষ আছে, একজন মহিলা নেই। চারজন, 4 জন 5 জন আমাকে নিয়ে, সবাই কিন্তু পুরুষ মানুষ, যে যার মতো ভিতরে বসে রয়েছে। শীতকালই ছিল। ভাই বলছে আমি, আমার আগাগোড়া হ্যাবিট, আমি উঠে দাঁড়িয়ে যাই, ট্রেনে আমি বসি না, এটা আমার হ্যাবিট। ট্রেনে বসলে ভাইয়ের মাথা ঘোরে। ভাই বলছে আমি ভিতরে ওই উঠেই সাইডে দাঁড়াইনি, ঠান্ডার সময় বলে, নাহলে আমি সাইডটা দাঁড়াই উঠেই গেটের সামনে। তো আমি সেখানে না দাঁড়িয়ে আমি ভেতর দিকটা এমনি দাঁড়িয়ে রয়েছি। অনেক সিট ফাঁকা, সবাই যে যার মতো করে মাফলার, টুপি, চাদর মুড়িয়ে, শল মুড়িয়ে বসে আছে। কেউ কারোর সাথে কথা বলছে না, আমি লক্ষ্য করছি। যখন আমি ট্রেনে উঠে দাঁড়াই, ট্রেনটা ছাড়বে, হর্নটা যখন দিল, ওই মুহূর্তে একজন মহিলা, ওই রাতের বেলা, একটা সাদা মধ্যে নীল রঙের ছাপা শাড়ি পরা, হাতে একটা থলে আছে, থলিটা নিয়ে উঠে দাঁড়ায়। ঠান্ডার মধ্যে একটা চাদর মোড়ানো গায়ে, মুখটা ঠিক দেখা যাচ্ছে না, কাপড়টা এরকম ঘোমটার মতো এতটা টানা, তার মধ্যে দিয়ে চাদরটা মোড়ানো, আমি তার মুখ পরিষ্কার দেখতে পাচ্ছি না। সে মহিলা উঠে একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওনাকে দেখছি, ও আমাকে দেখছে। আমি ভাবছি যে ওনাকে বলি, দিদি ঠান্ডার মধ্যে ওখানে কেন দাঁড়িয়ে আছেন, ভিতর দিকে চলে আসেন। আবার ভাবছি মেয়ে ছেলে মানুষ, কি বলবো, এখন তো রাস্তাঘাটে কাউকে কিছু পরামর্শ দেবো না, হট করে কি কারণ আমাকে কি বলবে না বলবে, মাথায় রাগ হয়ে যাবে, আরও লোকজন আছে, বেকার বলবে আমরাও তো আছি, তোমার কি দরকার, লোকে ভালো করাটা এখন পাপ। ভাই বলছে আমি কিছু বলিনি, আমি দেখছি। নেক্সট স্টেশনে যখন আসলো, যখন প্ল্যাটফর্মে ঢুকছে, নেক্সট স্টেশনে, বলছে প্ল্যাটফর্মে ঢোকার আগে মহিলাটি ট্রেন থেকে ঝাঁপ দেয়। ভাই তো দেখে, আর কে দেখেছিল সেটা ভাই জানে না। ভাই ওইটা দেখে চিৎকার চেঁচামেচি করে, এই ট্রেন দিয়ে পড়ে গেল না, সুসাইড করলো, ঝাঁপ দিল একজন মহিলা। ট্রেনে থাকা 4 জন পুরুষ মানুষ তখন ভাইকে বলছে কে ছিল, বলছে ওখানে একজন মহিলা দাঁড়িয়েছিল চাদর মুড়ি দিয়ে, সাদা রঙের কাপড় পরে, সে ট্রেন দিয়ে ঝাঁপ দেয়। তখন তারা যে স্টেশনে ঢুকছিল, ঢোকার সময় তো ঝাঁপটা দেয়, সবাই ওই প্ল্যাটফর্মে নেমে যায়। নেমে তারা সাথে সাথে ছুটে আসে, পেছন দিকেই ছিল বগিটা, ছুটে এসে দেখে, বলছে অবাক করা যে কেউ যেখানে ট্রেন থেকে ঝাঁপ দেয় ওখানে পরিষ্কার প্রায় 500 থেকে 700 মিটার পুরো রেল লাইন ট্র্যাকটা দেখা যাচ্ছে। ঝাঁপ দিলে এর মধ্যেই দিত, কোনো মহিলা ওখান থেকে না ঝাঁপ দিয়েছে, না কেউ ওখান থেকে পড়ে মারা গেছে। আমরা যখন হইচই করছি, আরও লোক নেমে এসছে, আরও লোক স্টেশনে ছিল 2-4 জন, তখন বলছে যাও ট্রেনে ওঠো, যে যার বগিতে উঠে চলে যাও। ওখানে লোক বলছে উঠে চলে যাও, এখানে ওরকম কোনো ব্যাপারই না, এই ঘটনাটা প্রায় হামেশাই ঘটে, এই ট্রেনটায় ঘটে। তখন বলছে এই ট্রেনটায় ঘটে মানে, বলছে যাও চলে যাও, কোনো মানসিক কাজ না, এইটা হচ্ছে ভৌতিক কাজ। তো যে যার মতো উঠে যায়। ওইখান থেকে ট্রেনে একজন বয়স্ক কাকু ওঠে, সে 2টো স্টেশনের পরে নেমে যায়। সেই কাকু তখন ট্রেনে থাকা এই 5 জনকে বলে যে এই মহিলা প্রায় মাস 6 আগে সুসাইড করেছিল ওইখানে। আর ওইটাই পুনরাবৃত্তি মানে প্রায় হয়, প্রত্যেক দিন হয় না, মানে ওই দিনক্ষণ দেখে পুনরাবৃত্তি হয়। বলে ট্রেনের নাকি এরকম বহু প্যাসেঞ্জার দেখেছে ওই মহিলাকে ওইখানে ঝাঁপ দিতে, যখনই তারা নেবে দেখে কিছু নেই। ভাবো কি অদ্ভুত, ভাবো, এখনো হয়, প্রত্যেক দিন হয় না, ধরো কোনো অমাবস্যা রইল বা কোনো দিন ওরকম যোগ পড়লে হয়, সেই মহিলাকে দেখা যায়। সে মহিলা উঠে দাঁড়িয়ে থাকে, কারোর সাথে কথা বলে না। আর এখনো পর্যন্ত মানে ভাই বলেছে, ভদ্রেশ্বরে থাকে, তো ভাই বলছে দিদি আমি, বাপ্পা ভাই অনেক জায়গায় অনেকের কাছে খবর নিয়েছে, বলছে হ্যাঁ ওই মহিলাকে দেখলে আমরা সরে যাই, মানে তাকাই না, ওই মহিলার চোখে যেন একটা এমন কিছু আছে, মানে তুমি যদি তাকিয়ে থাকো না, তোমারও মনে হবে যেটা এই ভাইরও হয়েছিল। বাপ্পার বলে দিদি
যেটুনিক আমি দাঁড়িয়ে দেখছিলাম, ওইটা হবার পর থেকে আমি তো বাড়িতে এসে বলি বিষয়টা, আমার মা বাবা বলে কি দরকার, রাস্তায় যাস তুই ট্রেনে বসে যাবি। কারণ এরকম শুনেছে পরে বাপ্পা ভাইয়ের সাথেও ঘটেছে। মানে তোমার ওই মহিলার দিকে তাকিয়ে যদি দেখো, আর যদি ভাই তো দেখছিল ঠান্ডার সময় গেটের সামনে দাঁড়িয়ে আছে বলে, তাহলে ভাই হয়তো দেখতো না। ভাই বলছে দিদি আমারও ওরকম মনে হতো, ওই অ্যাক্সিডেন্ট দেখার পর মানে নিজেকে না আমি কন্ট্রোল করতে পারতাম না, আমি ভাবতাম আমি পাগল হয়ে যাচ্ছি। আমি শুধু ভাবতাম যে আমিও ট্রেন থেকে ঝাঁপ দেবো, আমি ট্রেন থেকে ঝাঁপ দেবো, দেখবো কেমন লাগে, আমি কি মরে যাব, আমি কি সত্যি সত্যি পড়ে গেলে মরে যাব না হাত পা ভেঙে যাবে। মানে ওর না একটা মানসিক রোগ মতো হয়ে গেছিল। ডাক্তার দেখায় সারিনি, তারপর তান্ত্রিকের কাছে নিয়ে যায়, দুই একটা জায়গায় সারিনি, তারপর আস্তে আস্তেই ভাই বলে আমার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। হ্যাঁ মানে এটা হচ্ছে তোমার মনে যদি মানে তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলেই ঠিক হবে, নাহলে তোমার ঠিক হওয়ার না। এই ছিল দুটো ঘটনা। তৃতীয় ঘটনাটা তোমাদেরকে বলি, শোনো। একটা ভাই, ওর নাম হচ্ছে অরিন্দম বসু। অরিন্দম ভাই দমদমে থাকে। অরিন্দম ভাই বলে দিদি আমি আমার মাসির বাড়ি গেছিলাম জাগুলিয়া। বলছে দিদি আমি জাগুলিয়া যাই আমার মাসির বাড়িতে, যখনই যাই আমার মেশোর কোনো সন্তান নেই, মাসি মেশোর। ওই জন্য আমি মানে যখনই সময় পাই আমি যাই, আমাকে খুব ভালোবাসি সন্তানের থেকেও বেশি। আমি গেলে যখন স্কুল ছুটি পড়ে 4 দিন 5 দিন থেকে আসি। তো আমি যখন গেলাম আমাকে মেশো বলল ঘর থেকে বেরোবি না, আমাদের এখানে একটা 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, কোথাও বেরোবি না। কি ঘটেছে না ঘটেছে না মাসি না মেশো আমাকে কেউ কিছু বলেনি। আর যেহেতুনিক আমি মাসির বাড়ি জাগুলিয়া যাই, আমার জাগুলিয়া তো অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে। মানে আমার যেরকম স্কুলে বন্ধু সেরকম আমার পাড়ায় বন্ধু, সেরকম জাগুলিয়ায় মাসির বাড়িতেও আমার অনেক বন্ধু আছে। তো আমি যখন গেলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছি, মাসি বললো কোনো দিকে যাবি না, আমি বললাম না বন্ধুর বাড়ি যাবো, ওখানে কিছু বন্ধুর নাম আমি এখানে নিচ্ছি না, আমাকে ভাই বলেছে। বলছে আমি বন্ধুদের বাড়ি যাই। বন্ধুরা আমাকে বলল যে চল তুই আসলি তাহলে পরে আমরা ওই দুপুর দুপুর সময় স্নান করতে যাব পুকুরে। তা আমি বললাম চল আমি ওদের সাথে স্নান করতে যাই। জায়গায় আমি মাসির কাছে স্নান টান করে আসি। যখন আসি মাসি আমাকে বললো কোন পুকুরে গেছিলিস। তখন আমি বললাম ওই তো আমার এক বন্ধুর নাম করে বললাম ওদের বাড়ির পেছনের পুকুরে। তখন বললো ওই পুকুরে গেছিস গেছিস, আমাদের যে সামনে মোড়ের মাথায় একটা পুকুর আছে বাঁধানো পুকুর, ওই পুকুরে যাবি না। আমি বললাম কেন? বললো না যাবি না, ওখানে মানে আজ থেকে 4 দিন আগে একটি ছেলে জলে ডুবে মারা গেছে, পাড়ারই ছেলে। ওই যারা তোর বন্ধু ওদেরই বন্ধু ছিল, জিজ্ঞেস করবি বলবে। তা আমি বললাম ঠিক আছে। তো আমি সেদিন আর বেরোইনি। পরের দিনকে সকালবেলা মিশুর সাথে বাজার টাজার করেছি, কচুরি টচুরি খাবার নিয়ে আমি বাড়ি আসি। দুপুরবেলা আমার দুটো বন্ধু আসে মাসির বাড়িতে, আমি গেলে ওরা আসে। আর আমার মাসিদেরকে খুব ভালোবাসে মাসিরা। আমার ওই মাসিদের ওখানে যত বাচ্চারা আছে মানে মাসি মেশোর যেতুনি সন্তান নেই, সবাইকেই খুব সন্তানের মতো ভালোবাসে, স্নেহ আদর করে, কিছু আনলেও দেয়। তো ওরা যখন আসে তখন আমাকে মাসি বলল তোরা কোথাও বেরোস না, তোরা যা পাশের ঘর, মাসিদের তো অনেকগুলো ঘর, বলে পাশের ঘরে গিয়ে একটা আলমারি আছে ওখানে দেখ কিছু খেলনা তুই রেখে গেছিলিস মনে আছে, ওই লুডো চেস। আমি বললাম হ্যাঁ। বললো ওগুলো নিয়ে খেলা কর। তো আমরা যাই গল্প টল্প করছি, তখন আমি ওদেরকে জিজ্ঞেস করি যে কে মারা গেছে রে, আমি কি চিনতাম? তখন বললো হ্যাঁ চিনতিস, ওর নাম বান্টি। আমি বললাম বান্টি, আমি কিন্তু চিনতে পারলাম না। ওরা আমাকে অনেকভাবে উদাহরণ দিল, অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো কে বান্টি, আমি বুঝতে পারিনি। যাই হোক, ওরা বিকেলবেলা যার যার টিউশন আছে চলে যায়। আমি মেসো মাসির সাথে মার্কেট করলাম, বাজারে গেলাম, আমি আমার মেসো মাসির সাথে ভালো মতো খাওয়া দাওয়া করছি, ঘুরছি রয়েছি। হঠাৎ করে পরের দিনকে আমাকে আমার এক বন্ধু এসে বলল জানিস কালকে রাতের বেলা খোকা বলে একটা ছেলে আছে, ও আবার আমার খুব ভালো বন্ধু ছিল, মাসির বাড়ির ওখানে থাকতো, আমার থেকে বয়সে বড় 1-1.5 বছরের বন্ধু। তো বলছে জানিস খোকা কালকে রাতে ডুবে গেছে। আমার মাসিকে বলছে জানো কাকিমা
খোকা কালকে ডুবে গেছে। বলছে খোকা? কোন খোকা? বলছে ওই তো বসাক বাড়ির খোকা। বলছে বসাক বাড়ি মানে ওর নাম খোকা, ডাক নাম, ওর ভালো নাম কিছু একটা ছিল। বসাক বাড়ি বলে ওদেরকে সবাই চেনে, ওখানে ওদের অনেক বড় পরিবার। বলছে ওই তো ওই খোকা কালকে জলে ডুবে মারা গেছে। কি করে? সাইকেল নিয়ে পড়ে রাতের বেলা বাড়ি ফিরছিল। ও সাঁতারও পারতো। যেইখানে 4 দিন আগে ওই আমাদের বন্ধু মারা গেছে, ওই পুকুরেই ও কিভাবে ডুবে যায়। সারা রাত খোঁজ 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 পাইনি। সকালবেলা খোকার সাইকেলটা পুকুরের একটা পাড়ে, সাইকেলের যে হ্যান্ডেলটা আর ক্রিং ক্রিং করে যে বেলটা, ওই সাইকেলের বেলটা কাদার মধ্যে উঠেছিল পুকুরের পাড়ে। ওইটা দেখেই ডুবুরি টুবুরি নামায় পুলিশ আসে, খোকার দেহ ওই পুকুর থেকে বার হয়। এইবার বুঝতে পারলো মানে ওই পুকুরটা গেছে, পুকুরটা খারাপ হয়ে গেছে। তো আমার মাসি আমাকে বলল যে দেখ বাবা, তুই একটা কাজ কর, তুই আর থাকিস না, তুই বাড়ি চলে যা। আমার প্রচণ্ড ভয় করছে, এখানটা পুকুরটা খারাপ হয়ে গেছে, তুইও পুকুরে স্নান টান করতে যাস, বেরোস, আমার খুব ভয় লাগছে। তারপর মাসি আমাকে ওখান থেকে পাঠিয়ে দেয়। কিছুদিন পর বাড়ি আসার পর হঠাৎ মাসি বলে যে ওই পাড়ায় নাকি আর একটা ছেলে মারা গেছে। মানে ওই যে পুকুরটা 1 মাসে 3টে ছেলেকে নিয়ে নিল। ওই পুকুরটা প্রথমে একটা ছেলে তো মারা গেছে জলে ডুবে, তারপরে খোকা মারা গেল, তারপর আর একটা ছেলে, সেই ছেলেটাকে ওরা চেনে না, ভাই বলে আমি চিনি না, সেই ছেলেটাও জলে ডুবে মারা যায়। ও স্নান করতে গেছিল। মানে 1 মাস হয়ে গেছে, সবাই ভুলে গেছে, বাঁধানো পুকুর, আগে তো সবাই ওখানে সাঁতার টাতার কাটতো, ও গেছে, ডুবে গেছে। ওই পুকুরটায় একদম ওখান থেকে প্রশাসন থেকে বলে দেয় যে এই পুকুরে যেন কেউ স্নান না করে, আর এই পুকুরের পুরো পাড়, ওই রাস্তার পাড় থেকে ওই পুকুরটা পুরো কাটা তার দিয়ে পুরো বাঁধিয়ে দেয়, মানে কেউ যাতে পড়ে না যায় বা কোনো দুর্ঘটনা না ঘটে। তারপর ওই পুকুরটায় মানে পুজো টুজো করা হয়, অনেক কিছু পুকুরে মানে পাশে একটা মন্দির করা হয় কালী মায়ের ছোট করে। এখন নাকি কোনো কিছু হয় না। এই ছিল আমাদের 3টে ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, কোন ঘটনাটা সব থেকে বেশি ভালো লেগেছে। চলো চলো চলো, এবার আমরা সুন্দর সুন্দর, তোমরা কমেন্ট করেছো, আমি তো সবই পড়েছি, এখন আমি দেখব নামগুলো তোমাদের সামনে ডিক্লেয়ার করব। দেখি কারা কারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো, কেমন লাগলো অবশ্যই বলো। আর ফিডব্যাকগুলো দিই, কারণ আরও ফিডব্যাক আছে। তারা নিজেরাই বলে যে সারা পৃথিবীতে এত জায়গায় আমরা ঠকে গেছি, কমসে কম কিছু লোকের যদি এই ফিডব্যাকগুলো পেয়ে শুনে বিশ্বাস করে এসে কাজ করাতে পারে, তারা কিন্তু কাজ তারা পাবে, তার জন্যই দোয়া। প্রথম কমেন্ট করেছে শম্পা মিনি কিচেন, তারপরে শ্রীপর্ণা মিত্র, সুদীপ্ত ব্যানার্জি, বনশ্রী দে মা কমেন্ট করেছো, বলেছো লাভ ইউ টু মা। তারপর কমেন্ট করেছো আমাদের এফ দাস, মানে সুজন বর্ধমান থেকে। তারপরে অপর্ণা কমেন্ট করেছো, রূপা ব্যানার্জি, কেকা রয়, তারপর হোয়াইট কিং বনু, পূজা দাস, নীলু মজুমদার, তারপরে কমেন্ট করেছো দেবস্মিতা, রয় বিদ্যা, হোয়াইট কিং বোন, তারপরে কমেন্ট করেছো আমাদের কৃষ্ণা ধারা, তারপরে ঝুমা চ্যাটার্জি, তারপর কমেন্ট করেছো শম্পা মিত্র, প্রদীপ দাস, রেখা অধিকারী দিদি ভাই, আকাশ রূপসাগর, প্রণাম ভাই তোমাকেও, চৈতালি রয়, তারপরে দেবপ্রিয়া ঘোষ কমেন্ট করেছো, দেবযানী চক্রবর্তী কমেন্ট করেছো, দেবযানী চক্রবর্তী ভট্টাচার্যী, আচ্ছা তুমি খর্দায় থাকো, শুনে খুব ভালো লাগলো। তারপরে কমেন্ট করেছো সুনিতা চন্দ্র, আম অ্যান্ড ডাল ফ্যামিলি, বা আপনার সঙ্গে কথা বলতে চাই। আমি নাম্বার তো দিয়েই দিয়েছি, আবার একবার নাম্বারটা বলে দিচ্ছি, 9088336183। এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করবে, কেউ কলে আমাকে পাবে না। বারবার বলে দিই, কল করা বেকার, আমাকে হোয়াটসঅ্যাপে করো, ভয়েস অথবা টাইপিং। অসীম দাস, সুচরিতা খাটওয়াস, তারপর কমেন্ট করেছো আমাদের বনশ্রী দে, তারপরে বিউটিফুল, বাহ বিউটিফুল তুমি বলেছো আমাদের ব্যারাকপুর হন্টেড যে চার্চ আছে সেই বিষয়ে কিছু ইতিহাস তোমাদের শোনাতে, অবশ্যই
খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সেই চার্চের সামনেরই বহুবার আমি আসা যাওয়া করেছি, ব্যারাকপুর তো আমারও বাড়ি, অবশ্যই কিন্তু আমি শেয়ার করব। তারপরে আমাদের কমেন্ট করেছো শান্তনা বর্মন, সুজাতা দাস, জলি হাজরা দিদিভাই, বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই, দেবপ্রিয়া ঘোষ আবারও কমেন্ট করেছো তোমার গলায় ঘটনা শুনতে ভীষণ ভালো লাগে, অনেক ভালোবাসা বোন। এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই বলে তো আরো বেশি মোটিভেট হই আমি। তারপর অনিমেষ কমেন্ট করেছো, কিষাণু মান্না, সুমনা ভট্টাচার্যা, পাপ্পু দে, তারপর বনশ্রী কর্মকার দিদিভাই, সৈনী ছোট্ট মিষ্টি বোন সৈনী রয়, সাধন জানা, সোমা ঘোষ, কেকা রয়, পিঙ্কি দাস, বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো, কেকা রয় আবার কমেন্ট করেছো, গোপাল দাস আবারও কমেন্ট করেছো, কেকা রয়, তারপর গৌরী দে, আচ্ছা, তারপর কমেন্ট করেছো রূপা দে, শঙ্কর ভদ্রা কমেন্ট করেছো, আম অ্যান্ড ডাল ফ্যামিলি, খুব সুন্দর নামটা, ডালি দেবনাথ দিদিভাই, শ্রাবণী হাজরা, বনানী কর্মকার, তারপরে দীপক হালদার, আয়ান হালদার, সববার নাম বলে দিলাম। অসংখ্য অসংখ্য ভালোবাসা প্রত্যেককে, তোমরা অনেকে কমেন্ট করেছো, এরকম ভরে ভরে কমেন্ট করবে, কমেন্ট করতে খুব ভালো লাগে। এখনের মতো আসবো, সবাই খুব ভালো থেকো, বড় মায়ের আশীর্বাদ তোমাদের প্রত্যেকের মাথার উপরে, তোমাদের প্রত্যেকের সংসারে থাকুক, যেন কোনো বিপদ আপদ না হয়। এখনের মতো শুভরাত্রি।